নমস্কার বন্ধুরা, গল্প ডায়েরির গল্পের পাতায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি পারিবারিক গল্প, বাবা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুনে নিই আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাবা। সকালবেলায় ঘুম থেকে উঠেই দিদিমার কাছে শুনলাম বহুকাল পর আমাদের বাবা এসেছে। শুনেই হুড়মুড় করে আমরা দুই ভাই বোন উঠে পড়লাম। তারপর ছুট লাগালাম বাইরে। আমাদের বাস গঞ্জে মামা বাড়িতে। বাড়িটা একটু খোলামেলা, গাছপালা আছে। বাড়িতে একটা কদম গাছের তলা দাদামশাই গোল করে বাঁধিয়ে নিয়েছেন। বিকেলে এখানে দাদামশাইয়ের আড্ডা বসে। সেই বাঁধানো জায়গাটায় গাছের মোটা কালো মতো একটা লোক বসে আছে। তার ভুঁড়ো গোঁফ, মাঝখানে সিঁথি, ছোট্ট কুতকুতে চোখ, পরনে মোটা কাপড়ের পাঞ্জাবি, ধুতি, পায়ে বিশাল জুতো, পাশে সুটকেস, শতরঞ্জিতে বাঁধা বিছানা আর একটা ছাতা। এই শীতকালেও লোকটা বেশ ঘেমেছে। মাকে জন্মে ঘোমটা মাথায় দিতে দেখিনি। এই প্রথম দেখলাম মা মাথায় ঘোমটা টেনে লোকটাকে হাত পাখা দিয়ে বাতাস করছে। আমার বোন রেবা নাক কুঁচকে বলল, এইটে বাবা নাকি? আমারও এই বাবা তেমন পছন্দ হয়নি। অবাক হয়ে বাবা দেখতে দেখতে বললাম, তুই ঠিক বাবার চেহারা পেয়েছিস। অন্য সময় হলে রেবা আমাকে চিমটি কাটত বা কিল মারত, কিন্তু এখন বাবার এই চেহারা দেখে সে অবাক। বলল, কিন্তু ফটোতে কখনো এরকম চেহারা নয়। দূর, এ বাবা হতেই পারে না। বাবার আগের চেহারা আমিও দেখিনি। পিঠোপিঠি আমরা দুই ভাই বোন জন্মানোর কিছু পরেই মামাবাড়ির সঙ্গে ঝগড়া করে বাবা ইগতপুরীতে চলে যায়। গত 12-13 বছর আর দেশে ফেরেনি। কী নিয়ে রাগারাগি তা আমরা খুব ভালো জানি না। তবে শুনেছি বিয়ের পর নাকি বাবা দাদামশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল তামাকের ব্যবসা করবে বলে। ব্যবসা ফেল মারে। মামারা তখন একজোট হয়ে বাবার সঙ্গে ঝগড়া করে। বাবা তখন বেকার, তার উপর সদ্য ব্যবসায় মার খেয়ে পাগল পাগল। আবার সে ঝগড়ায় নাকি মাও ছিল বাবার বিরুদ্ধে। তাই বাবা এক বস্ত্রে নিরুদ্দেশ হয়ে যায়। জ্ঞান হয়ে অবধি আমরা শুনে আসছি আমাদের বাবা সাধু হয়ে চলে গেছে। কেউ বলতো মরে গেছে। যা হোক, বছর 5 বাদে মহারাষ্ট্রের ইগতপুরী থেকে একখানা পোস্টকার্ড আসে মায়ের নামে। তাতে লেখা, আমি বাঁচিয়ে আছি, চিন্তা করিও না, ইতি বসন্ত চট্টরাজ। ঠিক বটে, বাবার যেসব ফটো আছে তাতে বাবার এ চেহারা নয়, বরং ছিপছিপে ফিটফাট বাবু চেহারা। খুব সুন্দর না হলেও চলে, কিন্তু এই বাবাকে বন্ধুদের দেখাবো কি করে? রেবা দৃঢ়স্বরে বলল, বাবা নয়, অন্য লোক সেজে এসেছে। আমি দৃঢ়স্বরে বললাম, বাবাই, দেখছিস না তোর মতো চেহারা, কালো কুতকুতে চোখ। সেজে এসেছে, কিছুতেই বাবা নয়। দরজার আড়াল থেকে আমরা অনেকক্ষণ দৃশ্যটা দেখলাম। জামাই এসেছে বলে 3 মামা পুকুরে জাল ফেলেছে। 2 মামাকে নিয়ে স্বয়ং দাদামশাই গেছেন বাজারে। দিদিমা ঝিকে দিয়ে এই মস্ত একতাল ময়দা আবডালে ঘি ময়ান দিয়ে ঠাসাচ্ছেন নিজে দাঁড়িয়ে থেকে। বড় মাসিমা ছেলে হতে বাপের বাড়ি গেছে। মেজো আর সেজো মামি ঘরদোর সাজাচ্ছে। 2 মামি আয়না কাড়াকাড়ি করে নিজেরা সাজছে। শুধু আমরা 2 ভাই বোন বাসি মুখে বাবা দেখতে এসেছি। হঠাৎ দেখলাম বাবা চনমন করে চারিদিক চাইছে। তারপর মাকে জিজ্ঞেস করলো, আরে ল্যারকি দুটো কোথায়? ও দুটোকে নিয়ে আসো। কথায় একেবারে পশ্চিমা টান। আমাদের মন আরও খারাপ হয়ে গেল।
মা পাখা রেখে যেই ঘরের দিকে পা বাড়িয়েছে অমনি রেবা হঠাৎ ফুঁপিয়ে উঠে অস্পষ্ট গলায় বলল, বাবা নয়, বাবা নয়। বলতে বলতে এক দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। তারপর 5 দুয়ার দিয়ে বেরিয়ে কোথায় যে চলে গেল, কাঁদতে কাঁদতে একটা বেলা তাকে খুঁজেই পাওয়া গেল না। আমি রেবার মতো বোকা নই, খুঁতখুঁতেও নই। আসলে রেবা ভারী সুন্দর, টকটকে ফর্সা রং, টানা টানা চোখ। সবাই সুন্দরী বলে ওর মাথাটাই বিগড়ে দিয়েছে। অহংকারও খুব। বাবার চেহারাটা আর হাবভাব ওর অহংকারে ঘা দিয়েছে। মা এসে আমাকেই ধরে নিয়ে গেল বাবার কাছে। বলল, এই তোমার ছেলে। মেয়েটা এই 7 সকালে কোথায় পাড়া বেড়াতে গেছে বোধহয়। বাবা এসেছে এ খবরটা সবাইকে দিতে হবে তো। বাবা কুতকুতে চোখ যতটা বড় করা যায় তত বড় করে আমাকে হাঁ হয়ে দেখলো খানিক। তারপর চুকচুক করে খুব হাসতে লাগলো। বলল, বাপরে, এই সন বড়া হয়ে গেছে নাকি বাচ্চাগুলান। মা মৃদু হেসে বলে, তা হবে না, 12টি বছর পার করে তো ফিরলে। বাবা সঙ্গে সঙ্গে ভালো মানসী গলায় বলে, হাঁ হাঁ, ও বাত তো ঠিক, কিন্তু বাপরে কত বড়। আমরা লোকের কাছে শুনেছি বাবা লোকটা খুব সরল পরিশ্রমী, কিন্তু বুদ্ধি ততটা ধারালো নয়। তাছাড়া ছেলেবেলায় তার বাপ মা মরে যাওয়ায় এবং 3 কুলে কেউ না থাকায় খুব কষ্টে মানুষ হয়েছে। তাই লোকটার জন্য আমার একটু মায়া ছিল। মামা বাড়িতে আমরা যদিও যথেষ্ট আদরে মানুষ, তবু আমাদের বিশ্বাস ছিল বাবা এলে আমরা এর চেয়ে 10 গুণ সুখে থাকব। তাই নিতান্ত সাদামাটা লোকটাকে দেখে আমার স্বপ্নগুলো সব ভেঙে চুরে পড়ে গেল। রূপকথার বাবা তো এ নয়, এ নিতান্তই গণেশ খুড়ো কি রাম জেঠা কিংবা হারাধন দাদুর মতো আর একজন, আলাদা কিছু নয়। ঘামে বাবার পাঞ্জাবিটা ভেজা ভেজা, গাড়ির নোংরা লেগেছে তাতে। গালে 2 দিনের দাড়ি খোঁচা খোঁচা হয়ে আছে। বাবা আমাকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখল। মা বলল, প্রণাম কর। বাবা অমনি আঁতকে পা দুটো টেনে আসনপিড়ি হয়ে বসে বলল, না না না, থাক থাক, পরে হবে ক্ষণ। আমারও প্রণাম করার তেমন রুচি হচ্ছিল না, বাঁচলাম। বাবা আবার চুকচুক করে হেসে বলল, লম্বা খুব হয়েছে, কিন্তু তাকতওয়ালা হয় নাই। কি খোকা, এত রোগা কেন? ভরপেট খাও না? আমি মাথা নেড়ে বললাম, খাই তো। খাও? বাবা, বাবা খুব খুশি। বুঝতে পারছিলাম বাবা আমাকে লজ্জা পাচ্ছে, অস্বস্তি বোধ করছে, যেন বা বিশ্বাস করতে পারছে না যে আমি তার ছেলে। আসলে রেবার মতো না হলেও আমি বেশ ফর্সা, লম্বা, ছিপছিপে। দিদিমা আমাকে যে গৌরগোপাল নাম দিয়েছে তা তো এমনি এমনি নয়, সুন্দর বলেই। আমরা 2 ভাই বোনই মামাবাড়ি ধাঁচের চেহারা পেয়েছি। এই ফুটফুটে চেহারা দেখে বাবা বোধহয় আরও ঘাবড়ে গেছে। এমন সময়ে মামিরা সেজেগুজে এসে বাবাকে পাকড়াও করে ভিতর বাড়িতে নিয়ে গেল। বাবা সব ব্যাপারেই খুব হাসছে। দাড়ি টাড়ি কামিয়ে স্নান করে আসার পরও বাবার চেহারা তেমন কিছু খোলতাই হলো না। তবে দেখলাম লোকটা মোটা হলেও ভুঁড়িওয়ালা মোটা নয়, রীতিমতো পালোয়ানি স্বাস্থ্য। আমি টারজান ইত্যাদি বীরদের পরম ভক্ত। বাবার সে টারজানি চেহারা দেখে দুঃখটা একটু কমল। কিন্তু রেবা তো টারজান চায় না, চাইলেও সে ফর্সা টারজান চায়, সুন্দর টারজান চায়। দুপুরে যখন সবাই বিশাল ভোজে বসেছি, তখন বাড়ির বুড়ো চাকর খুঁজে খুঁজে কোত্থেকে যেন রেবাকে ধরে নিয়ে এলো। তার মুখ চোখ লাল, গম্ভীর, চোখের কোলে অনেক কান্নার চিহ্ন, কারো দিকে তাকাচ্ছে না। দাদামশাই হা হা করে হেসে বাবাকে বললেন, কী হে বসন্ত, মেয়েকে চিনতে পারো? বাবা রেবার দিকে তাকিয়ে মুগ্ধ, সশ্রদ্ধ। গড়াসকিলে আবার খুব হাসল। তারপর উদ্বেগের গলায় বলল,
খুকিকে কেউ মারলো নাকি? রাত জেগে গাড়িতে এসেছে বলে খাওয়ার পরই বাবাকে আলাদা করে কোণের ঘরে শুইয়ে দেওয়া হলো। তার প্রচণ্ড নাক ডাকতে লাগলো। আমরা দুই ভাই বোন পরামর্শ করতে বসলাম, এই লোকটাকে নিয়ে এখন আমরা কি করব? লোকটা সুন্দর নয়, সেটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু ওই উজবুকের মতো কথাবার্তা, ওই হিন্দি মেশানো বুলি, ওই বোকা হাবা গোবেচারার ভাব, আর ওই চোখে চোর চোর অপরাধী অপরাধী চাউনি। আমাদের চাকর লক্ষণদাও যে ওর চেয়ে চালাক চতুর। রেবা মাথা নেড়ে বলল, আমি কিছুতেই বাবা বলে ডাকতে পারবো না। তবে কি বলে ডাকবি, বসন্তবাবু? বাবু বলতে গেছি কি না, একটুও বাবুর মতো চেহারা নয়, দেখলেই মনে হয় কারো বাড়ির চাকর। এ ব্যাপারে শুধু আমরা দুই ভাই বোনই নয়, মামা মামিরাও একমত। এমনকি দুই মামি পর্যন্ত হাসাহাসি করছে আড়ালে। জামাই বোকা, জামাই গেঁয়ো, জামাই কালো। সেসব শুনে আমাদের মন আরও খারাপ হয়ে গেল। শুধুমাত্র মুখ চোখে একটা চাপা আনন্দের আভা। চোখ দুটো উজ্জ্বল, ফর্সা, মুখে চোখে রক্ত ফেটে পড়ছে যেন। বিকেলে আমাদের মালি ক্ষেত কোপাচ্ছিল। বাবা গিয়ে মালির হাত থেকে কোদাল নিয়ে এক চোপাটে অনেকটা জায়গা কুপিয়ে মস্ত মস্ত মাটির চাংড়া তুলে ফেলল। আমরা বাবার কাণ্ড দেখছিলাম দাঁড়িয়ে। বাবা লাজুক হেসে আমাকে বলল, মাটি কোপালে এক্সারসাইজ হয়, ভুক লাগে, তুমি মাটি কোপাও না? আমি মাথা নেড়ে বলি, না। কোপালে ভালো হয়, কসরত না করলে কি শরীরে তাকত হয়? দিন দুয়ের মধ্যে বাবার সঙ্গে আমার একটু একটু ভাব হয়ে গেল। রেবা অবশ্য বাবার কাছে একদমই ঘেঁষত না, কিন্তু আমাকে ডেকে নিয়ে আড়ালে জিজ্ঞেস করত, লোকটা কি বলছে রে, আমার কথা কিছু জিজ্ঞেস করে? বাস্তবিকই বাবা রেবার কথা জিজ্ঞেস করত। বলতো, রেবা আমার কাছে আসে না কেন বলো তো, আমি কালো বলে নাকি? হা হা, মেয়েটা খুব সুন্দর হয়েছে তো। আমি সে কথা রেবাকে বললে রেবা একটু যেন খুশি হতো। মা আমাদের মনের অবস্থা বুঝতে পেরেছিল ঠিকই, কিন্তু মুখে কিছু বলতো না। তৃতীয় দিনে মা রেবার হাতে এক গ্লাস দুধ দিয়ে বলল, যা তোর বাবাকে দিয়ে আয়। ভয়ে মায়ের মুখের ওপর না বলতে পারল না রেবা। আস্তে আস্তে গিয়ে বাবার সামনে গ্লাসটা রেখে, এই যে আপনার দুধ বলেই দৌড়ে পালিয়ে এলো। বাবার প্রতি আমাদের শ্রদ্ধাশীল করে তোলার জন্য মা আমাদের কাছে তার অনেক গুণের কথা বলতো। আসলে বসন্ত চট্টরাজ খুব সৎ মানুষ। দাদামশাইয়ের কাছ থেকে যে 25,000 টাকা উনি নিয়েছিলেন, তা শোধ দেওয়ার পর উনি এ বাড়িতে পা দিয়েছেন। উনি মহারাষ্ট্রে গিয়ে প্রথমে কুলিগিরি করেন, ডকে কাজ করেন, অমানসিক কষ্টে ধীরে ধীরে নিজের একটা ব্যবসা দাঁড় করিয়েছেন, ইত্যাদি। আমি মাকে জিজ্ঞেস করলাম, আমরা কি বাবার সঙ্গে ইগতপুরী চলে যাব? মা বলল, যেতে তো হবেই, তবে উনি এবারে আমাদের নেবেন না, কয়েক মাস পরে এসে নিয়ে যাবেন। ওখানে আমাদের বাড়িটা তৈরি হচ্ছে, সেটা শেষ হলেই যাব। রেবা জেদ করে বলে, আমি যাব না, আমার এ জায়গায় ভালো। মা বড় বড় চোখ করে রেবার দিকে চেয়ে বলল, এটা তোমাদের আসল বাড়ি নয়, বড় হলে বুঝবে মামা বাড়িতে চিরকাল থাকা যায় না, থাকা ভালোও না। মামা বাড়িতে মানুষ হওয়াটা অমর্যাদার। পরদিনও রেবা বাবাকে গিয়ে, এই যে আপনার দুধ বলে দুধ দিয়ে এলো, কিন্তু দৌড়ে পালিয়ে এলো না, আস্তে আস্তে এলো। আমার সঙ্গে আরও ভাব করার জন্যই বোধহয় বাবা একদিন আমাকে বলল, খোকা, তোমার বইপত্র সব নিয়ে এসো তো দেখি, কেমন পড়িলিখি করছো দেখি। অগত্যা আমি বইপত্র নিয়ে তার কাছে গেলাম। বাবা অবশ্য পড়ালো না, কাছে বসিয়ে আমার পিঠে অনেক হাত বুলিয়ে দিল, আর মহারাষ্ট্রে কি কি পাওয়া যায় তার গল্প করতে লাগলো। আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বললাম, রেবাকে বই নিয়ে আসতে বলি। বাবা আঁতকে উঠে বলল, উ বাবা,
উকে আমি খুব সমঝে চলি। ও তো আমাকে জাম্বুবান বলে ভাবে কি না, ভাবে বুঝি জঙ্গল থেকে আসছি। এই বলে খুব হা হা করে হাসলো বাবা। রেবা না পারলেও আমি কিন্তু আস্তে আস্তে বাবাকে বাবা বলে মেনে নিতে পারছিলাম। লোকটা দারুণ ভালো, খুব সরল, প্রাণ ভরা মায়া দয়া আর ভালোবাসা। চেহারাটা টারজানের মতো হলেও লোকটা পিঁপড়েকেও মারতে জানে না। দিন 10 কেটে যাওয়ার পর একদিন স্কুল থেকে ফেরার সময় আমরা ভাই বোনে হঠাৎ দেখলাম আমাদের বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে আর ভিতরে ভীষণ চেঁচামেচি হচ্ছে। আমরা দৌড়ে বাড়িতে গিয়ে ঢুকে দেখি সামনের ঘরে বাবা একটা লোহার চেয়ারে মুখ নিচু করে বসা। তাকে ঘিরে আমরা 5 মামা রুদ্রমূর্তিতে দাঁড়িয়ে। ভিতরের দরজায় পাথরের মতো মা, পর্দার আড়ালে মাসি আর মামিদের মুখ উঁকি মারছে। বড় মামা গর্জন করছে, জোচ্চোর, চরিত্রহীন, কেন আগে বলনি যে তুমি সেখানে আর একটা বিয়ে করেছ? আগে জানা থাকলে এ বাড়িতে তোমাকে ঢুকতে দিতাম ভেবেছ? বদমাস কোথাকার, এই মুহূর্তে বাড়ি থেকে বিদেয়ী হও। মেজো মামা বরাবরই একটু গুন্ডা প্রকৃতির, এতক্ষণ ফুঁসছিল। হঠাৎ আমাদের দেখে তার রাগ ফেটে পড়ল। এই দুটো ফুলের মতো শিশু, এদের কথা তোমার মনে পড়ল না? লুম্পেন কথাকার। হ্যাঁ, এদের কি হবে? বলতে বলতে মেজো মামা হঠাৎ গিয়ে বাবার চুল ধরে মাথাটা খুব জোরে নাড়া দিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় কষালো গালে। আমরা হতভম্ব। বাক রোহিত। রেবা আমাকে ধরে কাঁপতে লাগলো। ওদিকে সব মামাই তখন বাবাকে গিয়ে ধরেছে, ধাক্কা দিচ্ছে, টানছে, ঠেলছে। একটু বাদে টিনের চেয়ারটা উল্টে পড়ে গেল। দাদামশাই কোথায় ছিলেন জানি না, হঠাৎ তিনি গম্ভীর মুখে ঘরে ঢুকে ছেলেদের বললেন, বসন্তকে ছেড়ে দাও, এ বাড়ির একটা সম্মান আছে, মনে রেখো, ওকে চলে যেতে দাও। মামারা তবু গর্জায়, কিন্তু সরেও আসে। বাবা মেঝে থেকে আস্তে আস্তে ওঠে। পাঞ্জাবিটা একটু ছিঁড়ে গেছে ঘাড়ের কাছে, চুলগুলো দাঁড়িয়ে আছে, মুখে একটা ভ্যাবলা ক্যাবলা ভাব, ভীতু চাহনি। বাবা অবশ্য কারো দিকেই তাকালো না। ঘরের দেয়ালের সঙ্গে তার সুটকেস আর বিছানা দাঁড় করানোই ছিল। বোধহয় বিপদ বুঝেই পালাচ্ছিল বাবা। এখন উঠে গিয়ে সেই সুটকেস এক হাতে আর অন্য বগলে বিছানাটা তুলে নিল। বেরোবার মুখে একবার শুধু আমাদের দিকে চাইল বাবা, আমার দিকে একটুক্ষণ, রেবার দিকে তার চেয়ে কিছু বেশি সময়। একবার বুঝি ঠোঁটও নড়ল, কিন্তু কোনো কথা বেরোলো না। তার বদলে তার 2 চোখে এক ফোঁটা করে জল গড়িয়ে পড়ল। পাড়া প্রতিবেশীর ছিচিকার, মামাদের তর্জন গর্জন এবং মায়ের পাথরের মতো শীতল দৃষ্টির ভেতর দিয়ে বসন্ত চট্টরাজ ধীর পায়ে বেরিয়ে গেল। আমাদের বাড়ি থেকে, আমাদের জীবন থেকে চিরকালের মতো বোধহয়। তখনও তার মাথার চুল খাড়া হয়ে আছে, পাঞ্জাবির ঘাড়টা ছেঁড়া, নাগরার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল রাস্তায়। সেদিন রাত্রে আমরা ভাই বোনে শুয়েছি বিছানার দুধারে, মাঝখানে মায়ের বালিশ। কিন্তু মা তখনও শুতে আসেনি। কখন আসবে তা বলাও মুশকিল। মা কথা বলছে না, সারা দিন নিস্তব্ধ আর স্থির হয়ে বসে আছে ঠাকুর ঘরে। আমাদের আর 5 জনের সামনে মুখ দেখানোর উপায় নেই। কি লজ্জা! বাবা শুধু বিয়েই করেনি, তার 3-3টে ছেলে আছে ইগতপুরীতে। নির্মলা দেবীর নামে একটা খাঁ মেয়ে চিঠি লিখেছিল বাবা। সেটা ডাকে দিতে গিয়ে ছোট মামার সন্দেহ হয়। হিন্দিতে লেখা চিঠিটা খুলে মামা ডাকঘরে এক হিন্দি জানা লোককে দিয়ে পড়ায়। তখনই সব ফাঁস হয়ে যায়। কিন্তু এখন আমরা লোককে মুখ দেখাই কি করে? রাগে আমি ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছিলাম। বসন্ত চট্টরাজ তার ছাতাটা ফেলে গেছে। আমি ঠিক করে রেখেছি, ছাতাটা কাল ভেঙে চুরে পুকুরে বিসর্জন দেব।
রেবা ডাকলো, দাদা। কি? সবাই লোকটাকে অমন করে মারলো কেন রে? আমি গর্জন করে উঠি, মারবে না? কত বড় সর্বনাশ করেছে আমাদের জানিস? রেবা মৃদুস্বরে বলল, জানি। তারপর একটু চুপ করে থেকে রেবা আপন মনে একটা হিসেব করতে করতে বলল, তোকে নিয়ে লোকটার 4টে ছেলে, কিন্তু মেয়ে নেই। মেয়ে বলতে একমাত্র আমি, তাই না? লোকটা তাই আমাকে ভীষণ ভালোবাসতো। চলে যাওয়ার সময় কি বলল রে? আমি অবাক হয়ে বলি, কী সব বলছিস? চুপ কর। রেবা অনেকক্ষণ চুপ করে মটকা মেরে পড়ে রইল। তারপর হঠাৎ ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি ওর চুল টেনে বললাম, কি হয়েছে বলবি তো? রেবা কান্না জড়ানো গলায় হেঁচকি তুলে বলল, সবাই মিলে কেন অমন করে মারলো বাবাকে? কেন মারবে এরা? কেন আমার বাবাকে সবাই মারবে? শেষ হলো আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাবা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন ও পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর আরও গল্প শোনার জন্য। সবাই খুব ভালো থাকবেন। ফিরে আসছি ভিন্ন স্বাদের অন্য কোনো গল্প নিয়ে। নমস্কার।